মাথাটা গরম হয়ে যায়, মাঝে মাঝে মন চায় যে আমি যা মাইরার দিকে হ্যাঁ, আসে। এটা আমারও মনে হয়। এখন দেখবি তুই আমি কথা বলতেছি, পুলিশে তোরে আমার ধরে নিয়ে যেতে পারে। জীবনের ঘড়ির কাঁটা নাড়া দিল। হুম। তখন বুঝতে পারলাম যে না, প্রত্যেকের ঘড়ির কাঁটা আসলে আলাদা। ভালো রেজাল্ট মানে যে শুধু জিপিএ 5 বা স্কলারশিপ পাওয়া এরকম কিছু না। হুম হুম হুম, অবশ্যই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথম পর্বে আমি আমার পরিচয়টাই দেই নাই, তো আজকে আমি পরিচয় দিয়ে শুরু করি। আমি এমডি ওয়াসেক মাহবুব জিশান। কারেন্টলি আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর হিসেবে কাজ করতেছি, এবং আমাদের শেপ আস পডকাস্টটা আমরা চেষ্টা করতেছি আমাদের নিজেদের লাইফ স্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমার গেস্ট হিসেবে আছে আমার ছোটবেলার ফ্রেন্ড। প্রথম এপিসোডে যেমন ছিল স্নিগ্ধ, তেমন আজকে আমার এপিসোডে আছে তাসিন। কি অবস্থা তাসিন? এই তো আলহামদুলিল্লাহ। তোর আজ কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা তাসিনের লাইফ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। আমি কিছু জিনিস শেয়ার করব। চেষ্টা করব আমরা আমাদের লাইফ থেকে যাতে আপনাদের মধ্যে কিছু জিনিস টিপস হিসেবে দিতে পারি, অথবা আপনাদের লাইফে উপকারে আসবে এমন কিছু শেয়ার করতে পারি। তো আমি তাসিনের কাছে প্রথমেই একটা প্রশ্ন চলে যাইতেছি যে ছোটবেলার তুই আর এখনকার তুই, দুই তাসিনের মধ্যে পার্থক্যটা কি মনে হয়? ছোটবেলার আমি আর বড়বেলার এখন যে ইয়েটা, আসলে ছোটবেলাটা একটা গোল্ডেন টাইম। হুম, হ্যাঁ, গোল্ডেন টাইম। ছোটবেলায় সবকিছু আসলে অনেক সহজ লাগতো, হুম হুম বা সবকিছু আসলে মনে হতো যে না, খুবই সহজ। হুম যে কোনো কাজ করা খুবই সহজ, হুম লাইফে যে কোনো কিছু করা খুবই হুম, সহজ। তারপর যে আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে, তারা হয়তো সবসময় আমাদের সাথে সত্য কথা বলছে, হ্যাঁ। তারা যা বলছে সেটাই সত্য। হ্যাঁ, ছোটবেলায় আসলে ইনোসেন্ট মাইন্ডে থাকতাম, তখন আসলে এই জিনিসগুলো ঠিক কোনো একটা মানে ওরকম ইয়ে ছিল না, হুম বুঝতাম হুম না। তো বড় হওয়ার পর তো একটা টাইমে বুঝলাম যে না, পৃথিবীটা সহজ, কিন্তু এর পিছে যে স্টেপগুলো, যে আমরা যে অগ্রসর হব, সেই স্টেপগুলো অনেক কঠিন। অনেক কঠিন। আচ্ছা, যাই হোক, এখন যেটা হয়েছে তাসিনের সাথে আরো কথা বাড়াবো আমি। তার আগে তাসিনের ইন্ট্রোটা আমরা তাসিনের কাছ থেকেই শুনে নিই। তোর মানে একদম আমরা স্কুল কলেজ সবকিছুই বলি, প্লাস হচ্ছে তুই যেখানে জব করতেছিস সেটাও যদি বলতে। আচ্ছা, আমি আমাদের স্কুল কলেজ তো সব একসাথে। হুম আহ, স্কুল ছিল মণিপুর হাই হুম স্কুল। আর এখান থেকে আমি এসএসসি শেষ করে ভর্তি হলাম ঢাকা কমার্স কলেজে। ওখান থেকে এইচএসসি করে আইউবিতে হুম। আমার আন্ডারগ্রেড করা। এরপর পোস্ট গ্রেড করেছি হলো অনলাইন বেসড একটা ইউনিভার্সিটিতে, জার্মানির একটা ইউনিভার্সিটি থেকে আচ্ছা পোস্ট গ্রেড করা। এখন একটা না ঠিক দুইটা ইনস্টিটিউটে আছি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা। তো এখন যে প্রশ্নটা, যে আমরা ছোটবেলায় অনেক কিছুই হইতে চাইছি। আমরা অনেক সময় হইতে চাইছি আমরা ব্যান্ড ওপেন করতেছি, অনেক সময় আমরা ইউটিউবার হয়ে যাইতেছি। তো এখন ছোটবেলায় কি হইতে চাইতি আর এখন কি হয়ে গেছো সেরকম কি মনে হয়? ছোটবেলায় একদম ছোটকালে যখন কেউ জিজ্ঞাসা করতো, বাবা তুমি কি হবা, তখন আমাদের একটা কমন অ্যান্সার থাকে, হয় ডাক্তার হবো ডাক্তার, বা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। হবো। তো ছোটবেলায় আসলে বড় কিছুই হতে চাইতো। হুম হ্যাঁ, একটা বড় কিছু হওয়ার স্বপ্নই ছিল যে না হয় ডাক্তার হব, ডাক্তার হয়ে মানুষের সেবা করব, হুম অথবা ইঞ্জিনিয়ার হয়ে বিভিন্ন জিনিস বানাবো, হুম একটা ইয়ে ছিল, ইচ্ছা ছিল। এখন হয়তো কালক্রমে কিছু প্রবলেমের জন্য বা অনেক সময় থাকে না, পরিস্থিতির শিকার, হুম হুম হুম। তো ওই ক্ষেত্রে হয়তো স্বপ্নগুলো পূরণ হয়নি ওরকম। কিন্তু আমি বলবো যে এখন যে পথে আছি, মিট পথে আছি। হ্যাঁ, আমার ডেস্টিনেশনের মাঝ পথে আছি, কিন্তু একটা জিনিস শিখতে পারছি যে হুম, মানুষের কাছে ইম্পর্ট্যান্ট হওয়ার চেয়ে নিজের কাছে সম্মান নিয়ে বেঁচে থাকাটা বড় হওয়া, বড়। বড় মানে বড় কিছু হওয়া আর কি। হুম। আচ্ছা, তাইলে এখন এই যে আমাদের সবার লাইফে স্ট্রাগল আছে, হুম। তো আমরা যে এখন পর্যন্ত আসছি, তোর লাইফে এখন পর্যন্ত কোন টাইমটাকে সব থেকে কঠিন মনে হয়েছে? লাইফে টাইম কঠিন আসলে অনেক আছে, কিছু ডিস্টিংগুইশড ঘটনা আছে। হুম হ্যাঁ, তো আসলে ঘটনাগুলো পার্টিকুলারলি বললে অনেক হবে। হ্যাঁ, ওইটা আসলে ইয়ে করা যায় না। আহ, তবে বলতে পারি যে টাফ টাইমটা খুব কষ্টের। হুম হ্যাঁ, খুব স্ট্রাগল করতে হয় এই টাফ টাইমগুলোতে। মানে তোর একটা ড্রিম থাকে, হুম সেই ড্রিমটা মানে হবে 90% প্রায় ফুলফিল, 10%-এ গিয়ে যায় ভেঙে গেল। হুম 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 হ্যাঁ, তো ওই কষ্টটা আসলে ওই স্ট্রাগলটা আসলে নেওয়া যায় না, অনেক কঠিন একটা। হুম। সারাউন্ডিংসটাও আসলে কঠিন হয়ে যায় তখন, এটা আসলে একটু কঠিন। হুম।
আচ্ছা, ছোটবেলায় কি এমন কোনো ইনসিকিউরিটি ছিল যেটা এখন পর্যন্ত আছে? ছোটবেলায় ইনসিকিউরিটি বলতে আসলে ছোটবেলা থেকেই কি আমি যে বড় হইছি আমার মা-বাবা দুজনেই জব করত। হুম। তো জব করার সুবাদে আমার সোশ্যালিজমটা একটু খুব কম হইছে আরকি। আচ্ছা। তো একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। হুম, হুম, হুম। হুম? তো সোশ্যালাইজড একটু কম হইছে। তো এখন ইন্ট্রোভার্ট থাকার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় আ অসুবিধা হয়। হ্যাঁ? হ্যাঁ। মানে হয়তো ইন্ট্রোভার্ট একটা ভালো জিনিস। ইন্ট্রোভার্ট যে খারাপ জিনিস এটা না। ইন্ট্রোভার্ট ভালো জিনিস। হুম, হুম। কিন্তু ইন্ট্রোভার্টের জন্য কিছু জায়গায় অসুবিধা হয়। স্পিক আপ করতে একটু সমস্যা হয়। কথা বলতে একটু সমস্যা হয়। তো ওই ইনসিকিউরিটিটা এখন নাই। বাট একটু হইলেও আছে আচ্ছা, এখনো। আচ্ছা। হ্যাঁ? হ্যাঁ, ওইটা থেকে যায়। এটা সেম জিনিসটা স্নিগ্ধও বলছিল। হ্যাঁ, হ্যাঁ। যে আমরা একটা জায়গায় গিয়ে হুট করে মানে একটু ওরকম অ্যাডপ্ট জিনিস করতে একটু সময় লাগে আরকি। সময় লাগে। আচ্ছা, এখন যেটা হইছে যে জীবনে কখন মনে হইছে যে লাইফ ইজি না? কোন লাইফ ইজি সময়টাতে? না। এটা আমি অনেক আগেই রিয়ালাইজেশন করতে পারছি। হ্যাঁ? কারণ সত্যি বলতে আ আমার যখন এসএসসির সময়, হ্যাঁ? তোরা তো হুম, জানোসই যে এসএসসির সময় আমার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো ছিল না। হুম। খুব একটা ভালো ছিল না বলতে মানে আমি জিপিএ 5 পাই নাই। জিপিএ 5 পাওয়ার। হ্যাঁ? তো ওই টাইমে দেখলাম যে মানে আশেপাশের মানুষ আসলে আ এমন একটা বিহেভ করে যে মানে এই রেজাল্ট মনে হয় আমাকে সারা জীবন মাথায় এখানে লেখা থাকবে আমার হুম, সবসময়। হুম, হুম। যে এটা নিয়ে সবসময় গ্লোরিফাই করবে সবাই। হুম, তো ওই টাইমটা আসলে ১ম বুঝতে পারছি যে না লাইফ ইজি না। মানে আমি জীবনটাকে যত সহজ ভাবছিলাম যে সবাই সাপোর্টিভ হবে, ওরকম সাপোর্টিভ না। সবাই আ মানে আমার ফ্যামিলি বলব না, আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট করছে আমাকে। হুম। বাট আশেপাশের সারাউন্ডিংস খুব একটা এটা সাপোর্টিভ এটা ছিল খুব না। প্যারা দেয় আসলে। আমাদের দেশে এখনো সেম রেজাল্ট খারাপ মানে আমার তো সিজিপিএ মার্কা মারা। মানে 3 এর নিচে। তো এখন এর মানে এই না যে আমার লাইফ না, আটকায় গেছে। আল্লাহর রহমতে এখন আমি ভালো জায়গায় চাকরিও করতেছি। হ্যাঁ, এই নিজের উপর ডিপেন্ড করে। আমার মনে হয় না রেজাল্টের উপর ডিপেন্ড করে। না, অ্যাকচুয়ালি জিনিসটা হইতো না যদি আমাদের সমাজ অন্যরকম হইতো। হুম। ওই যে পোলাপান তো সুইসাইডও করে এখন। হ্যাঁ, তো কমন হয়ে গেছে সুইসাইডটা। তো এইটা অ্যাকচুয়ালি মানুষের মানে আমাদের পরিবেশ যেটা আশেপাশের এইটা আমাদেরকে অনেক বেশি ডিমোটিভেট করে ফেলে। মানে ইনফেক্ট এখন যে মানে এডুকেশন সিস্টেম এখন যে ছোট বাচ্চাগুলোকে যে পরিমাণ প্রেশারে রাখে, হুম, হুম। এরা মানে শিখবে কি? শেখার চাইতে মাথায় লোডটাই বেশি। এইটা এখন করে। এমন একটা প্রেশার থাকে যে না তোমাকে যেভাবেই হোক জিপিএ 5 পাইতে হবে বা যেভাবেই হোক তোমাকে স্কলারশিপ পাইতে হবে। তো এই জিনিসটা যখন মাথায় কাজ করে যে না আমাকে যেভাবে হোক পাইতে হবে। আমাকে তো আমার মা-বাবা বলে নাই যে না তুমি একটা ভালো করো, ভালো রেজাল্ট মানে যে শুধু জিপিএ 5 বা স্কলারশিপ পাওয়া এরকম কিছু না। হুম, হুম, হুম। অবশ্যই না। এখন সবার ক্যাপাসিটি তো একরকম থাকে না। এটা আসলে এটা আমাদের সমাজের প্রবলেম আসলে। হুম। এটা কোনদিন ঠিক হবে কিনা জানি না। দিন, দিন আরো খারাপই হইতেছে জিনিসটা। আচ্ছা, এখন লাইফে কি এমন কোন স্টোরি আছে যেটা তোর লাইফটাই চেঞ্জ করে দিছে? লাইফ চেঞ্জ বলতে আসলে আ আমার মতে লাইফ চেঞ্জ হলো যে মানে একটা অপোজিট সাইড থেকে আরেকটা নতুন সাইডে যাওয়া। হুম, তো আমার ক্ষেত্রে না ওরকম ইয়ে হয় নাই। বাট আমি বলব যে এমন কিছু ঘটনা আছে, আমি মানে ক্যামেরার সামনে বলতে চাচ্ছি না যে আমার এমন কিছু ঘটনা আছে যেটার জন্য আমার মানে আগের ভার্সনটা থেকে আপগ্রেড হইছি আরকি। সফটওয়্যার যেমন আপগ্রেড হয়। বুঝতে হ্যাঁ, পারছি। আগের ভার্সন থেকে আপগ্রেড হইছে। কমপ্লিটলি চেঞ্জ আমি বলব না। যে আমি মানে একদম খারাপ একটা পরিস্থিতিতে ছিলাম, এখন খুব ভালো আছি, এরকম না। যে আমি একটা পরিস্থিতিতে ছিলাম ভালো, বাট কিছু জিনিস আমি লাইফে শিখে আপগ্রেড হইছি। আচ্ছা, তোর কি মনে হয় যে টাকা আমাদেরকে চেঞ্জ করে? ওরে বাবা! এটা তো মানে টাকা আসলে এখন এমন একটা জিনিস, একটা কাগজের যে কি পরিমাণ দাম, এটা আসলে বলার বাইরে। টাকা তোর পকেটে টাকা আছে, মানে তুই ভালো। হ্যাঁ, তুই সবার কাছে রেসপেক্টেড। হুম, হুম, তোর সারাউন্ডিংস খুবই সুন্দর। হুম, মানে কোলাহলপূর্ণ। হুম, হুম। টাকা নাই, আশেপাশে কাউকে খুঁজে পাবি না। তখন নিজের শ্যাডোর সাথে হাঁটতে হবে। এরকম অবস্থা আরকি। এখনো মানে এখন যেটা আমার মনে হয় কোয়েশ্চেন করা উচিত সেটা হচ্ছে যে কখনো কি মানে কম্পেয়ার করতে, করতে নিজের উপর কনফিডেন্স হারায় গেছে? এরকম হইছে কখনো? যেকোনো, কম্পেয়ার করতে, যেকোনো করতে ইস্যুতে বা কারো মনে কর কোনো একটা মানুষের সাথে হুম, হুম। বা বন্ধু-বান্ধবের সাথে বা কোনো একটা সিচুয়েশন এর সাথে নিজের কম্পেয়ার করতে গেছোস বা কোনো একটা জিনিস হইছে দেশে বা এটার সাথে কম্পেয়ার করতে গেলি বা যেমন টাকারটাই যদি ধরি হুম, হুম। যে টাকা আমার আছে বা নাই। মানে এইটার সাথে কম্পেয়ার করতে যেয়ে তখন মনে হইছে কখনো যে কনফিডেন্স হারায় ফেলতেছোস? এরকম। এইটা আমার একটা টাইমে মনে হতো। আচ্ছা। হুম? যখন দেখতাম যে
যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, হুম। সোশ্যাল মিডিয়াতে সবাই সবাইকে মানে ভালো দেখানোর জন্য একটা ব্যস্ত হয়ে থাকে। হুম। তো ওই টাইমে যখন দেখতাম মানুষের মানে সাকসেস, ওই টাইমে একটু খারাপ লাগতো যে না, ও পারতেছে আমি কেন পারতেছি না? অটোমেটিক্যালি চলে আসছে। অটোমেটিক্যালি চলে আসে যে না, ও যেহেতু পারতেছে তো আমি কেন পারতেছি না? তা আমার কি সমস্যা? এই সেই। মানে ওই টাইমে একটু কনফিডেন্স লো হইতো। বাট একটা সময় যখন আ মানে উম জীবনের ঘড়ির কাঁটা নাড়া দিল, হুম। তখন বুঝতে পারলাম যে না, প্রত্যেকের ঘড়ির কাঁটা আসলে আলাদা। অবশ্যই প্রত্যেকের ঘড়ির সময় আলাদা। সময় আছে। হ্যাঁ? আমার একটা সময়, অন্যজনের আরেকটা সময়। সে হয়তো ওই অপরচুনিটিটা পাইছে, বাট আমি হয়তো ওইটা পাইনি পাইনি। বা এর জন্য আমি ইয়ে হুম। করতে পারিনি। এরপর থেকে আর এই চিন্তাটা আসে নাই কখনো। আচ্ছা, তাহলে তো এইটা দিয়ে আমরা বলতেই পারি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের প্রেশারটা অনেক বাড়াইয়া দেয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো অবশ্যই প্রেশার বাড়ে। এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ আসলে আ নিজের লাইফটাকে মানে এত ইয়ে করে ফেলছে, ছোট করে ফেলছে। মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের লাইফটাকে নিয়ে আসছে। যেকোনো একটা কিছু করো, এই ঘুরতে গেল। হুম, হুম। আমাদের তো অনেক ফ্রেন্ড আছে যে নতুন ঢাবিতে ভর্তি হইলো, বাথরুমে যেয়ে পর্যন্ত ছবি দিছে। হ্যাঁ? এরকম অনেকে আছে। এইটা তো আসলে মানে এ কঠিন জিনিস। সোশ্যাল মিডিয়াটা আসলে মানুষকে এমনভাবে ইয়ে করে হ্যাঁ, ফেলছে, অ্যাডপ্ট করে ফেলছে মানুষকে। না ঠিক সোশ্যাল আছে। মিডিয়ার মানে সবাই তো আসলে ওই যে বললাম যেটা, যে ভালো দেখাইতে যায় সবাই। হুম, আসলে মানুষ শো অফ করে আর কিছুই না। শো অফ। রিয়াল লাইফে হয়তো এরকম নাই, মানুষ কিন্তু মানুষকে দেখাইতে হবে হুম। যে আমি আমি অনেক ভালো আছি। তার হয়তো এই যে ধর একটা ছোট এক্সাম্পল যে কেউ হয়তো একটা iPhone 17 কিনলো। হুম, হুম। হুম? সে iPhone 17 এর ছবি তুলতেছে। পিছন থেকে তার বউ হয়তো চিল্লাইতেছে, "এই বাসায় বাজার নেই" সে। হ্যাঁ? হ্যাঁ, যে রিয়েলিটিটা সবাই জাস্ট হ্যাঁ, দেখাইতেছে যে, হুম, হুম। "না, আমি অনেক হ্যাপি আছি, সুখী আছি।" এটা মানে তাহলে ওইটা দেখে তার একজনের প্রেশার এমনিই বাড়বে। প্রেশার এমনি বেড়ে যাইতেছে। আচ্ছা, এমন কোন ড্রিম ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত যেটা এখনো কাউরেই বলস নাই? আমরাও জানি না, ফ্যামিলি জানে না, এরকম আছে? এমন ড্রিমস থাকে আসলে। সবারই ২-১ টা থাকে। আচ্ছা, হ্যাঁ? বলা যায় নাকি? কিছু ড্রিমস আসলে পার্সোনাল। মানুষকে যদি ক্যামেরার সামনে বলব মানুষ মজা নিবে। না, হ্যাঁ? না, না, ঠিক আছে। হ্যাঁ। তারপরেও মানে যদি কিছু একটা বলতি তাহলে ড্রিমস একটা সময় ছিল যে আ উম আচ্ছা, একটা মানে এটা বলাই যায় হুম, যে একটা টাইমে আমরা যে ওই যে ফটোগ্রাফি শুরু করলাম, হুম, সিনেমাটোগ্রাফি। হুম, সিনেমাটোগ্রাফির একটা ড্রিমস ছিল অনেক। হুম? তো মাঝে, মাঝে তো ওই যে রাস্তায় ক্যামেরা নিয়ে বের হয়ে যেতাম। হুম, হুম, আমি স্ট্রিট ফটোগ্রাফি হ্যাঁ, করতাম অনেক। হ্যাঁ। হ্যাঁ? তো ওই একটা ড্রিম ছিল, কিন্তু আসলে বাংলাদেশ তো পরিস্থিতির শিকার হয় নাই। অ্যাকচুয়ালি হয় না। আমরা অনেক কিছুই ভাবি, চিন্তা করে রাখি। বাট একটা সময় গিয়ে সেটা হয়ে ওঠে না। আচ্ছা, এমন কোনো কথা বা এমন কোনো পেইন আছে নিজের মধ্যে যেটা আমরা হয়তো আমরা বলতে যেহেতু তোরে নিয়ে কথা হচ্ছে তুই কখনো বলস নাই কাউরে, ফ্যামিলিকে বলতে পারস নাই, এরকম আছে? হ্যাঁ, এমন পেইন আছে। আ এমন পেইন বলতে আসলে আমার হ্যাঁ, পেইনই। মানে কিছু কষ্ট থাকে না যে নিজের সাথে যুদ্ধ করি আমি। হ্যাঁ? ওইটা বলতে পারি না। হ্যাঁ? হুম, ওইটা আসলে বলা যায় না। এই পেইনটা আসলে থাকতে, থাকতে একসময় পার্সোনালিটি হয়ে যায় নিজের। হুম, হুম। হ্যাঁ? মানে নিজের সাথে অ্যাডপ্ট হয়ে যায়। তখন আর আসলে ওই পেইনটা পেইন থাকে না। ওইটা মানে একটা হ্যাবিট হয়ে যায়। হ্যাবিট হয়ে যায়। নাইস। তো এখন যেটা হইছে যে লাইফে আমরা স্ট্রাগল করেই একটা পজিশনে আসছি এখন। এখন এইটার পিছনে সবারই কারো না কারো কোনো একটা মোটিভেশন থাকে। তোর মোটিভেশন কি কোনো পারসন বা কি তোরে মোটিভেট করছে? এরকম কি মনে হয়? আমার মোটিভেশন বলব যে আমার আ পার্সনও আছে বা আমার কিছু জিনিসও আছে। যে মানে শেয়ার কর। যদি তুই জিজ্ঞেস করিস যে মোটিভেশন কি? হুম, তাহলে আমি বলব যে আমার মোটিভেশন হলো আমার ব্যর্থতাগুলা জীবনে। হ্যাঁ? ওকে। আমি এই ব্যর্থতাগুলা থেকে আমি এখন বুঝতে পারি যে না, আমার কোন জায়গায় ভুল ছিল। হুম, লাইফে আসলে অনেক আ সত্যি কথা বলতে অনেক ভুল হইছে। অনেক ভুল ডিসিশন ছিল, অনেক খারাপ টাইম ছিল। তো সেই ভুল ডিসিশন গুলো থেকে আমি আসলে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, একটা হুম, টাইমে আমার আসলে মাথায় ক্লিক করলো যে না, এই ভুলগুলা আসলেই আমার ভুল ছিল। হ্যাঁ, মানুষ যে কথা বলতো এমনি বলতো না। হুম, হুম। আসলে আমার ভুল ছিল। তো এই ভুলগুলা থেকে আমি আসলে শিক্ষা নিয়ে মোটিভেট হইছি। হুম? মোটিভেটেড যেটা অনেকেই পারে না। হ্যাঁ, আর যদি বলো যে পারসন, মোটিভেশন কে কিসে? তাহলে বলব আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, হুম। তারপরে আমার কাজিন যারা আছে তারা। ফ্যামিলিটাই আসলে সবথেকে বড় মোটিভেশন। সবচেয়ে বেশি মোটিভেটেড করে আরকি। আচ্ছা, তুই যখন ফেইলড হইছস, আমরা লাইফে সবাই ফেইলড হইছি। তো তখন সেটা হ্যান্ডেল করছস কেমনে? ফেইলিউরটা একটা সময় মনে হতো যে না, আসলে
ফেইলিউর মানে কিচ্ছু হবে না আমাকে দ্বারা, হ্যাঁ? হুম, ফেইলিউরটার একটা সময় ওইরকম করতো। পরে যখন ভাবলাম যে না, ফেইলিউর আসলে একদম শেষ না। আমি যদি একটা ফেইলিউরে নিজেকে শেষ করি তাহলে আসলে আ আমার বেঁচে থাকার অধিকারটা থাকে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তো ফেইলিউরটা আসলে আমি ওরকমভাবে হ্যান্ডেল করলাম যে না, এটা আসলে আমার শেষ না। এটা আল্লাহ তাআলা আমাকে আরেকটা সুযোগ দিছেন। এটা আমার লাইফের একটা রিডিরেকশন হুম, আরকি। হুম, হুম। তো ওইভাবে আমি আস্তে, আস্তে ফেইলিউরটাকে আ অ্যাডপ্ট করি। আচ্ছা, এমন কোনো স্যাক্রিফাইস করছো যেটা আমরা কেউ জানি না? স্যাক্রিফাইস ওই যে বললাম, নিজের নিজের ভেতরের লাইফের সাথে যুদ্ধ করা। যুদ্ধ করা ওটাই। হ্যাঁ, মানে যুদ্ধ করা বলতে অনেক আ অনেক ইচ্ছা ছিল। হুম। ওইগুলি একটু যুদ্ধ করে দমায় রাখছি। যে না, ওইটা চাইলেও করলে করা আসলে যায় না। হ্যাঁ, ওইটা করলে আসলে লাভ নাই। আমার লাইফে খুব একটা ইমপ্রুভমেন্ট হবে না। হ্যাঁ? মানে আমার যে মেইন মোটিভেশন যারা, তারা খুব একটা ভালো চোখে নিবে না। তো ওই জিনিসটা আসলে ওই ড্রিমটা আসলে একটু দাবায় রেখে বুঝতে পারছি। নিজে করছি। তোর কাছে সাকসেস মানে কি? সাকসেস মানে অনেকে বলবে সাকসেস হলো টাকা। হুম, হ্যাঁ? হুম, হুম। যে অহরহ টাকা কামাবো, এই করবো, সেই করবো। আমার কাছে আসলে সাকসেসটা যদি সত্যিকার অর্থে বলি যে আমি রাতে শুয়ে একটা শান্তির ঘুম দিব। যে আমার মাথায় কোনো প্রেশার আউটসাইড নাই। প্রেশার নাই, চিন্তা নাই। হুম, হুম। যে না, আমার কোনো এই টাকার চিন্তা নাই, কোনো মানে বাইরের কোনো চিন্তাই নেই। হুম, হুম। যে আমি শান্তিমতো এখন ঘুমাতে পারবো। আমার অন্য কোনো কিছু চিন্তা করতে হবে না। আমার ফ্যামিলি আমার উপরে খুশি। আমার আ যারা কাছের মানুষ আছে তারা আমার উপরে খুশি। আমার সবকিছু ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। হুম, হুম। তো ওইটাই আমার কাছে মেইনলি সাকসেস। আচ্ছা। টাকাটা আমার কাছে অত মেইন একটা ফ্যাক্টর না। আচ্ছা, মনে কর আমাদের জেনারেশন আর এখনকার জেনারেশনের মধ্যে অনেক পার্থক্য হুম, আছে। হুম। তো তোর অবভিয়াসলি। কি মনে হয় যে এই জেনারেশনটা কোন জায়গাটাতে স্ট্রাগল বেশি ফেস করবে সামনে? স্ট্রাগলটা আমার মতে যেটা মনে হয়, হুম। আমি অনেককে দেখলাম যে এই জেনারেশনের ধৈর্য একটু কম আছে। হ্যাঁ? মানে অনেক কম। হুম। অ ধৈর্য কম বলতে একটা জিনিস যে একটু আ মানে ভেঙে গেলে যে সেটা আবার হবে। আল্লাহ তাআলা যে সবার একটা ধৈর্যের পরীক্ষা নেন, এইটা অনেকে বিশ্বাস করতে চায় না। হুম। যে না, একবার যেহেতু পারিনি তার মানে আমি আরেকটা শুরু করি নতুন করে। ওইটা মানে আসলে এই জেনারেশন বলব না, এটা আমাদেরও একটা আমাদের প্রবলেম থেকেই ছিল। শুরু, হ্যাঁ? আমাদের যে থেকে শুরু আমরা তো হইছে। অনেক করতাম। হ্যাঁ, YouTube চ্যানেল খুললাম। হ্যাঁ। এই অনেক ভিডিও করলাম, করলাম। কিন্তু আমরা একটা সময় কি করলাম যে না, হয় না ২-১ যেহেতু, টা করেই বাদ। হ্যাঁ, ২-১ টা করেই বাদ। কিন্তু এই যে ধৈর্যটা আসলে ধরাটা খুব জরুরি। হ্যাঁ। হ্যাঁ? আর আরেকটা জিনিস আ মনে হয় যেটা আমার, যে নিজেকে superior ভাবা হুম, হুম, হুম? হুম। আমি একটা জিনিস পারি, কম পারি। কিন্তু সেটা নিয়ে বড়াই করি। হুম, হুম। হ্যাঁ? এই জিনিসটা আমার, আমি জানি না তুই দেখছিস এটা কিনা, আমি বাট দেখছি, অনেক দেখছি। আমি এই জেনারেশনের মধ্যে একটু বেশি খেয়াল করছি হুম, যে হুম। এরা অল্প পারা জিনিস না বড়াই করে যে না, বড়াই করে। আমি এটা তো খুবই ভালো পারি, এই পারি, সেই পারি। কিন্তু আমি যদি ২-১ টা ডিপ কোয়েশ্চেন করি শেষ। ওখানে না, আর পারব না। ওরা আসলে কি মানে, মানে কেমন জানি নিজেদেরকে অনেক কিছু মনে করে ফেলে। হ্যাঁ। অল্প কিছু শিখে যে আচ্ছা ঠিক আছে, আমরা তো যে Gen Z টাইপের একটা হুম, ভাইব হুম, নিয়ে হুম। আইছে, এরপরে মানে সবকিছু চেঞ্জ করে ফেলে। আর এখন তো আমি দেখলাম যে আমাদের যে স্কুলের, আমাদের সময় দেখ যে আমার স্কুলে যে টিচাররা ছিল, হুম। এদের যদি গেট থেকে বের হইতো, মানে আমরা দেখে একটা ভয়। হ্যাঁ, হ্যাঁ। এই যে জামিল স্যার বের হইলো, তুহিন হ্যাঁ, স্যার বের হইলো। হ্যাঁ। ভয় দিয়ে আমরা মানে সরে যেতাম। সরে এখন মানে পোলাপান মানে কোনো কেয়ার নাই। প্রেম স্যার করে দেখতেছে বেড়াইতেছে, প্রেম ছাত্রের করে সামনে বেড়ায়। হাত আবার ধরে বেড়াইতেছে। টং দোকানে সিগারেট ধোঁয়া-টোয়া বের খাইতেছে। হয়। হ্যাঁ, হ্যাঁ। এই অবস্থা। মানে কঠিন অবস্থা আসলে। আচ্ছা, নাইস একটা কোয়েশ্চেন পাইছি। সেটা হইলো সবাই পাশে থাকবে এই ধারণা কবে ভাঙছে? সবাই পাশে থাকবে। এ ধরনের ওই যে বললাম, অ অ অনেকক্ষণ আগেই বললাম যে অনেক আগেই ভেঙে গেছে। মানে যখন হ্যাঁ? একটা সিচুয়েশন এ যখন পড়ছে। একটা সিচুয়েশন, এই যে আমি যেমন বললাম এসএসসির সময়। হ্যাঁ। হ্যাঁ? যে আমার আ এক্সাম ভালো হয় নাই। আমার এক্সাম ভালো হইছে আমার, বাট রেজাল্ট ভালো হয় নাই। হুম। বাট ওই টাইমে সবাই আসলে আমাকে পাশে না থেকে ২-১ টা কটু কথা শোনায় দিল। কটু কথা শোনায় গেছে। আমি এমনিতে একটা খারাপ স্টেটে আছি। ওখানে আসে আরো তেল ঢেলে দেয়। হ্যাঁ, হ্যাঁ? এটা আগুনে তো ঘি ওই ঢালে টাইমে এরকম মনে হলো অবস্থা। যে না, আসলে নিজের ফ্যামিলি ছাড়া আসলে ওইরকম কেউ আমাকে পাশে থাকবে না। আমি যতই ফেইলিউর হই, আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। যেকোনো একটা কিছু করতে যাই আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে আমাকে। তো আসলে বাকিদেরটা আমি বলব যে না, এরা আসলে ইয়ের মতো, আ ওয়েদার আপডেট হয় না? বা যে একটু পর, পর চেঞ্জ হ্যাঁ, হয়ে যায়। একটু পরপর যে চেঞ্জ হ্যাঁ, হয় হ্যাঁ। ওয়েদার, ওরকম।
আচ্ছা, মানে এখনো কি লাইফে কোনো কিছু নিয়ে ভয় কাজ করে? মানে যেটা হয়তো আমাদের শুরুর দিকে করতো। এখন আমরা স্ট্রাগলই করতেছি। আমরা এমন না একদম না, না, না। সব আমরা অনেক বড় কিছু অবশ্যই। হয়ে গেছি। বাট এখনো কি কিছু ভয় আছে এরকম যে এটা অনেক বেশি কাজ করে? হ্যাঁ, একটা ভয় আমার এখন মানে রিসেন্টলি খুবই যুগে ধরছে যে আমি যদি হঠাৎ চেঞ্জ হয়ে যাই। হুম, আমি এখন যেরকম আছি, হুম। যদি এই যে এই জেনারেশন বা এই সামাজিক পরিস্থিতির মাঝখানে পড়ে যদি আমি চেঞ্জ হয়ে যাই, সেই আমি চেঞ্জ হয়ে গেলে সেই জিনিসটা আসলে নেওয়াটা খুবই কঠিন হবে। হ্যাঁ? মানে আমি আসলে আমি যেরকম আছি, আমি যেরকম পার্সোনালিটির, আমি যেভাবে সবার সাথে চলি, আমি সেভাবেই নিজেকে কমফোর্টেবল ফিল করি। এখন ওই জিনিসটা যদি আমি চেঞ্জ হয়ে যাই somehow, কোনো কিছুর চাপে পড়ে, ওই জিনিসটা আসলে নেওয়া যাবে না। একটু কঠিন হয়ে যাবে আসলে। আচ্ছা। এমনি এমনি রাতে ঘুমাস কখন? রাতে তো ঘুমাই, শোয়া হয় আগে। একটু স্ক্রল-টোল করা হয় ফোন। মানে রাতে গভীর রাতে কি কোনো চিন্তা ভাবনা আসে? উল্টাপাল্টা চিন্তা ভাবনা ও বা লাইফ নিয়ে কোনো চিন্তা ভাবনা? এটা তো মানে ৩টার সময় আসলে সবাই কাব্যিক হয়ে যায়। হ্যাঁ, হুম, কবি হয়ে যায়। সেটাও তো ঠিক। অদ্ভুত চিন্তা আসে ৩টার সময় আসলে। হ্যাঁ, একটা সময় আসে ৩টার দিকে বা ২:৩০ ২টার দিকে চিন্তা আসে যে, "না, আমি যেটা করতেছি আসলে কি ঠিক হইতেছে? আমি কি মানে সঠিক পথে যাচ্ছি কিনা? বা আমি এই কাজটা করলে আসলেই কি কোনো লাভ হবে কিনা?" হুম, হুম। পরে ৩টার সময় এটা মনে হয়, আবার ৪টার সময় মনে হয় যে, "না, হবে।" হ্যাঁ, বুঝতে পারছি। আমি পারবো ইনশাল্লাহ। যদি ও অন্যরা পারতেছে, আমি পারব না কেন? মানুষ চেষ্টা করলে আসলে কিচ্ছু হুম, হুম। অসম্ভব না। আল্লাহ তাআলা সবাইকে আ বুদ্ধি দিছে, হাত দিছে, পা দিছে। চেষ্টা করলে মানুষ আবার পারে না, এরকম কিছু নাই। ওই রাত ৩টার সময় ওইটাই আসে যে আমি আদৌ সাকসেসফুল একদম হইতে মেইন পারবে যেটা কিনা? সাকসেস ওইটা আমি অ্যাচিভ করতে পারবো কিনা? এরকম চিন্তাধারা আচ্ছা, আসে আচ্ছা। একটু মাথায়। আচ্ছা তাসিন, তো যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, তো তুই কি কিছু বলতে চাস আমাদের দর্শকদের জন্য? আ দর্শকদের উদ্দেশ্যে বলব যে আসলে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা বললাম, যে সোশ্যাল মিডিয়ার উপরে আসলে ডিপেন্ডেন্ট হইয়েন না। হ্যাঁ? আপনার নিজের একটা সুন্দর লাইফ আছে। সো সেই লাইফটা ফ্যামিলির সাথে সুন্দরভাবে স্পেন্ড করার চেষ্টা করুন। আর আ মানে নিজের লাইফটাকে সোশ্যাল মিডিয়ায় এনে সবার সামনে বিকৃত করেন না। হুম। আপনি যেটা আছেন সেটাতেই থাকুন। আপনি যদি এরকম আসলে বিকৃতি করতে একটা সময় দেখা যায় যে সেই মানুষটা থাকে না। হ্যাঁ, সেই মানুষটা থাকে না। চেঞ্জ হয়ে যায়। হুম, হুম, তার মধ্যে মানে মাথায় বিভিন্ন রকমের তখন খালি ওই প্রেশারই থাকবে যে, হুম। না আমাকে যেভাবে হোক ভালো দেখাতে হবে। হ্যাঁ, দর্শকদেরকে বলব যে আসলে সোশ্যাল মিডিয়ার উপরে ইনফ্লুয়েন্স হইয়েন না। আপনারা নিজেরা যেমন লাইফ লিড করছেন সেরকম লাইফ লিড করুন। আর জেনজির উদ্দেশ্যে একটা কথা বলব, মানে এখন জেনজি না, মানে যারা জেনারেশন আছো নতুন, ছোট যারা বড় হচ্ছ, যে লাইফে যেটাই করো একটু ভেবেচিন্তে ধৈর্য নিয়ে করার চেষ্টা করবা যেকোনো জিনিস। হুম, হুম। আর মানুষের ক্রিটিসিজম নেওয়া শিখবা। হ্যাঁ? ক্রিটিসিজম যদি তুমি নিতে পারো তাহলে আ মানে সাকসেস আগাইতে পারবে। এমনিই চলে হুম, আসবে। হুম, হুম। তো ক্রিটিসিজম নিয়ে তোমার ভুলটা তুমি তখন ঠিক করবা যে আমাকে কেন এটা নিয়ে ক্রিটিসাইজ করলো। হ্যাঁ? সেই ভুলটা নিজে তখন শুধরে দেখবা যে একটা টাইমে তোমার কোনো ক্রিটিসিজম আর আসতেছে না। হেটার থাকে কিছু, ওটা সারা জীবন এমনিই বলে। হুম, হুম। বাট তুমি যখন একটা ভালো পর্যায়ে চলে যাবা, তখন দেখবে এগুলা আর কোনো ম্যাটার করতেছে না। তো এই জিনিসটা দর্শকদের উদ্দেশ্যে বলবো আরকি। ওকে, নাইস। আচ্ছা, তো পরের যেটা আমার জানার ইচ্ছা যে কোন অভ্যাসটা তোরে চেঞ্জ করছে? আচ্ছা, কোন অভ্যাস? তোরা যারা আমার কাছের মানে আমার ফ্যামিলি যারা আছোস, তো তোরা জানোস যে আমি একটু মানে ইমোশনাল, হুম, হ্যাঁ? হুম, হুম। তো ছোট থেকে আরকি ইমোশনটা একটু বেশি ভিতরে। আচ্ছা। এখন এমন না যে ইমোশন নাই। হুম, তো ইমোশনটা বেশি থাকার কারণে হইছে কি অনেক সময় অনেক ডিসিশন নিছি, হুম, বাট খুবই বাজে ডিসিশন হইছে। ইমোশনের ভিত্তিতে যদি হুম। আমাদের ডিসিশন গুলা নিতে হয়, ইমোশনের ভিত্তিতে মাঝে অনেক খুব বাজে হয়ে বাজে যায়। হয়ে যায়। তো হুম, আমি বুঝলাম যে না, আসলে এই ইমোশন দিয়ে আসলে পৃথিবী চলবে না। আমার পেটে খাবারও আসবে না। হুম, হুম। হ্যাঁ? তো আস্তে এই ইমোশনটা চেঞ্জ করে নিজেকে একটু ম্যাচিউর করার ট্রাই করছি। মানে যেটাই করার সিদ্ধান্ত নিছি একটু ম্যাচিউর ওয়েতে করার সিদ্ধান্ত নিছি। হুম। তো এই ম্যাচিউরনেসটা আস্তে আমাকে একটু ডেভেলপ করছে আরকি। ডেভেলপ এখন করছে। এই জায়গাটায় আছি। মানে এখন বাস্তবতাটা একটু নিজে বুঝতে পারি হুম। আচ্ছা, আমরা মোটামুটি। তো মনে কর আমাদের অনেক বন্ধু-বান্ধব আছে মেডিকেলে পড়ে, হুম, বুয়েটে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, জাহাঙ্গীরনগর মানে পাবলিকে পড়ছে আর আমরা পড়ছি প্রাইভেটে। হুম। তো তোর কি মনে হয় যে আমাদের এই যে পাবলিক প্রাইভেটের যে মারামারিটা যেটা সবসময় লেগে আছে, এখনো লেগে আছে। হ্যাঁ, এখন হয়তো একটু কম বাট লেগে আছে। আমার কথা হচ্ছে এটা কি তোর মনে হয় কোনো ডিফারেন্স ক্রিয়েট করে? পাবলিক প্রাইভেটের মধ্যে মানে পড়ালেখায় কোনো ডিফারেন্স? পড়ালেখায় ডিফারেন্স? না, ওইটা কোনো ডিফারেন্স না আসলে।
এখন পাবলিক প্রাইভেট আসলে মানুষের ভিতরে একটা এমন হয়ে গেছে যে মানুষের ভিতরে পাবলিকটা এমন হয়ে গেছে যে না, যারা পাবলিকে পড়ে তারাই বেস্ট। হুম। আবার যদি এখন টিউশনের যে অফার গুলো থাকে ওইখানে যদি দেখতে যাস হ্যাঁ, তুই, হ্যাঁ, হ্যাঁ। যে সবাই খুঁজে যে পাবলিক পাবলিক। ইউনিভার্সিটি। হুম। হ্যাঁ, আমার ভাই, ছোট ভাই, ও নর্থ সাউথে পড়ে। হুম। তো ও মানে মাঝে মাঝে কয়েকটা টিউশনের অফার আসে দেখে। তো একটা টিউশনের অফার একদিন আসলো। তো ছোট ভাই ফোন দিল, বলল যে তখন আগেই জিজ্ঞেস করে তুমি কোন ইউনিভার্সিটি। হুম। এটা জিজ্ঞেস করলো না যে তুমি কি পড়াইতে পারবা কিনা বা তুমি কেমন পড়াও, আগে কোথাও পড়াইছো হুম। কিনা। না, আগে জিজ্ঞেস করলো কোন ইউনিভার্সিটি। আচ্ছা। তো বলল যে নর্থ সাউথ। হুম। তো বললো যে না, আমি তো আসলে পাবলিক খুঁজছিলাম, তুমি মনে হয় ভালো পড়াইতে পারবা না। তো এটা তো কোনো কথা হলো না না, যে অবশ্যই না। পাবলিকে যারা পড়ে, প্রাইভেটে যারা পড়ে, প্রাইভেটে পড়লে যে খারাপ পড়াবে এরকম কোনো না, কথা না, না। অবশ্যই না। জ্ঞানটা সবার মাথার ভেতরে, নিজের হুম, হুম, ভেতরে। হুম, হুম। হয়তো সামহাও কোনো একটা কারণে পাবলিকে হয় নাই। হয় না, এটা হ্যাঁ, হতেই যে পারে। হইতেই পারে। হুম। আনফরচুনেট, সবাই হুম। ফরচুনেট না। হুম। তো পাব আ খা প্রাইভেটে পড়লে যে মানুষ খারাপ হয়ে যায়, নলেজ থাকে না এরকম না। এখন যারা প্রাইভেটে পড়ে তারাই কিন্তু ভালো করছে। হ্যাঁ, ভালো হ্যাঁ, করতেছে। যেকোনো প্রজেক্ট হোক বা বাইরের দেশে যেকোনো প্রজেক্ট হোক, হুম। সেগুলোতে কিন্তু প্রাইভেটের পোলাপানি ভালো করতেছে বেশি। তো পাবলিক প্রাইভেট আসলে ওইটা কোনো ডিবেট না। হ্যাঁ, এটাই। পাবলিকে যারা পড়ে ওদের একটা প্রাইড থাকে। হুম। অবভিয়াসলি ওরা স্ট্রাগল করছে, হুম। চেষ্টা করছে, পাবলিকে ইয়ে হইছে। বাট প্রাইভেটে পড়লেই যে খারাপ না, এরকম কিছু না। এইটা আমাদের সমাজের প্রবলেম আবার। হ্যাঁ, সেম আমরা সমাজের আমাদের এত কিছু প্রবলেম আছে। এইটার জন্য মেইনলি মানে প্রবলেম আমাদের বাংলাদেশটা আসলে স্টেরিওটাইপ মানে বেশি। বেশি, খুবই বেশি। খুবই বেশি। এখন এই যে হুট করে মাথায় আসলো যেটা রিসেন্ট স্টোরি, যেটা এই যে আমাদের পল্লবীতে এই কাহিনীটা যে হইছে। এই বাচ্চাটাকে মেরে ফেলছে, ধর্ষণ করছে। আমার কথা হইতেছে এটা তো নতুন না। না, এটা আমাদের দেশে হয়েই আসতেছে। যেই অনেক সরকার আগে থেকে। আসুক বা যে আসুক, কেউ এই ফাঁসি কার্যকর তো করতেই পারতেছে না। ইভেন আজকে সকালবেলা আমি এই যে যমুনার নিউজ দেখলাম মনে হয়, যে আসিয়ার যে খুন হইল, হুম, এরপরে যে ফাঁসি রায় ঘোষণা করছে, ওইটা এখনো কার্যকর হয় নাই। কার্যকর হয় না। আমার কথা হইতেছে, মানে আমি জানি না কেন এরকম হয়। তোর কি মনে হয় যে এই জিনিসটা কেন হইতেছে বা এর জন্য আমরা কি করতে পারি? কি মনে হয়? আসলে এই যে জিনিসটা মানে রেপ জিনিসটা, এটা আসলে বলবো কি, নৈতিকতার অভাব। মানে মাথায়, মানে যারা রেপিস্ট এদের তো মানে মাথায় আসলে কি কাজ করে আমি আসলে আমিও জানি বুঝতে না। পারি না। হুম, হুম, একটা ছোট মানুষকে দেখে আসলে মানুষ লুর কিভাবে হয় এটা আমি জানি না। হ্যাঁ, মানে আমি আসলে এটা নিয়ে বলতে চাচ্ছি না। মানে আমার ঘৃণা লাগে অনেক এই আমার জিনিসগুলা ঘৃণা ইয়ে লাগে। করে। আমার তো ভাই মাথাটা গরম হয়ে যায়, মাঝে, মাঝে মনে চায় যে আমি যা মাইরার দিই হ্যাঁ, আসে। এটা আমারও মনে হয়। ইভেন কালকেও আবার আরেকটা ইনসিডেন্ট হয়েছে চট্টগ্রামে। ওইটা হচ্ছে মনে হয় ৩ বছরের বাচ্চা। ওই যে লিচুর ওইটা নাকি? আমি ঠিক এক্সাক্ট জানি না, বাট ৩ বছরের বাচ্চা মেবি, এবং পুলিশের সাথে অনেক সংঘর্ষ হয়েছে জনগণের। যে তারা হচ্ছে মেবি ওই আসামি যেটা, হুম, হুম। ওরে ধরে মানে পুলিশের কাছ থেকে মানুষ নিয়ে যাইতে চাইছিল। তখন পুলিশের সাথে একটা আ সংঘর্ষ হয় এবং ২ জন গুলিবিদ্ধ হয়েছে, সাংবাদিকটাও। আমি জানি না, আমি আসলে আমার আইন সম্পর্কে এত জ্ঞান নাই। বাট আমি আমার যতটুকু মনে করি, আমার মনে হয় যে ধর্ষকদের আমার বাঁচায় রাখার কোনো মানে নাই। ওদের মানে এই যে রামিসা যে মেয়েটা, হ্যাঁ। ওকে ধরে নিয়ে গেছে, ওকে তো স্ট্রেট ওইখানে করা দরকার ছিল। আমার কাছে প্রমাণ আছে ভাই। প্রমাণ না থাকলে ঠিক আছে। আমি হ্যাঁ, আগে প্রমাণ পাই এরপরে মারবো। এই যে গতকাল একটা ভিডিও দেখলাম যে কোথায় যেন একটা মুসলিম কান্ট্রি, আমার নামটা ঠিক মনে হুম, পড়তেছে হুম। না, যে প্রকাশ্যে জনসম্মুখে লোকটাকে শুয়াইলো, ধর্ষক যে এই যে লোকটাকে ১৫ শুয়াইলো। মিনিটের মধ্যে হ্যাঁ, গুলি করছে। হ্যাঁ। এই যে এখানে একটা করলো, কোন জায়গায় স্ট্রেট গুলি করলে সে মারাই যাবে, ওই জায়গায় একটা মার্ক করলো, ওখানে সে ডাইরেক্ট ফায়ার করে দিল। এই দর্শকগুলাকে আসলে এভাবে শাস্তি না দিলে বাংলাদেশের মানুষের টনক নড়বে না তো। কোনো টনক নড়বে মানে না। বাংলাদেশের মানুষ বলতেছে, মানে দর্শক যারা আছে হ্যাঁ, এদের টনক নড়বে না। টনক নড়বে না। হ্যাঁ, হ্যাঁ। কারণ এই যে ওরা বুঝতেই আছে যে আমি কোনো বিচার হইতেছে হ্যাঁ, না। বিচার হয় না, আমি রেপ করলাম, আমাকে কি ইভেন বলবে। ইন্টারেস্টিং ব্যাপার, মাদ্রাসার একটা স্টুডেন্টের সেম কাজ হইছে এবং এটা হয়। হ্যাঁ, ওই যে মাদ্রাসার হুজুর, রামপুরার হ্যাঁ, এটা দেখলাম। হ্যাঁ, এটা হয়। আমি বুঝি না। আমরা মাদ্রাসা হুজুর হইলে তো মনে করো এতদিনে ফাঁসির জন্য সবাই নেমে যাইতো। একদম। একদম। মানে আমার মনে হয় যারা এই যে সেলিব্রিটি আছে ওরা রাস্তায় নেমে যাইতো। হুম। যদি কোনো হুজুর যদি এই রামিসা আর ধর্ষণ প্লাস হত্যায় রিলেটেড থাকতো। বাট এখন কিন্তু কেউ নামতেছে না ওইভাবে। না। পোস্ট দিতেছে। পোস্ট তো আমরাও দেই। বাট শুধু পোস্ট দেয়াতে আমার মনে হয় না কোনো যায় আসে। হুম। আমার মনে হয় যে ইনস্ট্যান্ট মেরে ফেলাটা সবথেকে বড় জিনিস। হ্যাঁ, সব মানে এখন দেখবি তুই আমি কথা বলতেছি, পুলিশে তোরে আমার ধরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, নিতেই পারে, বলা যায় না। মানে আসলে এখানে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ,
কিন্তু কথা বলার অধিকারটা নেই। এটা না মানে আসলে ভিন্ন রকম ব্যতিক্রম একটা হ্যাঁ দেশ। তুই আর আমি ইলজিক্যাল কথা কিন্তু বলতেছি না। না, আমরা কেন বলতেছি, ফিউচারে আমাদের বোনেরা আছে, আমাদের ফ্যামিলির আরো অনেক পার্সন আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, কেউ সেফ না। না সেফ কোথায়? সে একটা মানুষ যদি ধর আমাদের মিরপুরের ওই সাইডগুলা যে হুম একটু গিঞ্জি-টিঞ্জি হুম এলাকা, হুম হুম। ওইখানে একটা মেয়ে সেফলি বেরোতে পারবে না। ইভেন ধর ৮টার পর বা ৮:৩০ পর। না সে বেরোতে পারে না, সেফলি সন্ধ্যায় বেরোতে তো পারে না। একটা অবস্থা। মানে ক্যাট কলিং হবে পিছন হুম থেকে। হুম। যে মানে একটা ইফটিজিং বখাটে হবে, হ্যাঁ। ছেলেরা ইভটিজিং করবে। হুম, আসলে বাংলাদেশটা আমার মতে আসলে ধীরে, ধীরে বসবাসের অযোগ্য হয়ে যাইতেছে। অযোগ্য হয়ে যাইতেছে হ্যাঁ? এবং তো এজন্য আসলে হায়ার স্টাডিজ এর জন্য আমার মনে হয় যে একটু বাইরে মুভ করাটা বেটার। অ্যাকচুয়ালি সবাই এটাই ভাবে। আমারও প্ল্যান আছে, আমি বলবো না যে আমার প্ল্যান নাই, আমার প্ল্যান আছে। আল্লাহ যদি আমার কোনোদিন ওরকম সামর্থ্য দেয় আমিও বাইরে চলে যাব ভাই। ইনশাআল্লাহ। কারণ দেখ এখন মানুষ মাদ্রাসায়ও মানে হয় ছেলে হোক ভাই হোক যারাই হোক, হুম, হুম। ফুর্তি করতে মানুষ ভয় পায় হ্যাঁ, তো অবশ্যই। যে আমি কারণ যে মাদ্রাসায় দিব এটা হচ্ছে কাহিনী হবে না কে হ্যাঁ, জানে। এই যে হলোই তো। এটা হয়তো রেগুলার অহরহ, হইতেছে, রেগুলার অহরহ। স্কুলের বাচ্চারে ধরে নিয়ে নিজের বাসার পাশের ফ্ল্যাটে যায় মারে ফেলতেছে। হুম। মাদ্রাসা তো মানে আমার মনে হয় প্রত্যেক দিনই হয়। বাট আমরা খবর পাই খবর ২-১ টা। পাই সেম রেপ কেস অনেক হয়, হ্যাঁ, আমাদের সামনে আছে এরকম হয়। কয়টা। সামনে আসে ২-১ টা। কিন্তু যে কয়টা আছে এটারও বিচার নেই, তাইলে লাভটা কি হইতেছে? এটাই তো আসলে এখন মানুষের আসলে আমি বুঝি না নীতি নৈতিকতা যে কোন জায়গায় গেছে জানি না। আর বুঝি মব না। কালচার বলে লাভ নাই। আমি যেটা মনে করি, ধর্ষককে যদি ইনস্ট্যান্ট না মারে এটা কোনো দিনও চেঞ্জ আসবে না, আসবে না, কখনোই আসবে না। কোনো কারণ দিনও চেঞ্জ আসবে না। একটা প্রপার স্টেপ না নিলে, হ্যাঁ, প্রপার মানে আত্মা কাঁপানো স্টেপ না নিলে কোনো দর্শকই ঠিক হবে না। ঠিক হবে না। আর এটা সবাই জানে যে হ্যাঁ ঠিক আছে আমরা ধরছি তো কি হয়েছে, হুম, হুম। আমার ফাঁসি দিল, আমার ফাঁসি হবে না, হ্যাঁ, আমার ফাঁসি হইতেও 4-5 বছর চলে যাবে, হ্যাঁ। লাভ কি ভাই? সে এইজন্যই তো মানে এটাই তো আরো ওদের ছাড় পাওয়ার হইতেছে। মানে আরো মানে এই ধর্ষণ করার একটা রাস্তা ওরা বের করে বলতেছে যে, ইভেন "না আমাকে তো পুলিশ নিয়ে যায় ধরে। পুলিশ নিয়ে যায় আমাকে এক ১ মাস হাইয়েস্ট ১ মাস পরে আমাকে ছেড়ে দিবে।" তো ওইখানে আমি তো তাহলে সমস্যা হইতেছে না। ইভেন আসিয়ার যেটা নিউজ দেখলাম সকালবেলা, সেটা হচ্ছে ধর্ষকের যারা সহযোগী ছিল ওদের নাকি আগেই মুক্তি দিয়ে দিয়েছে, শুধু ধর্ষককে আটকায় রাখছে। তাইলে মানে আর কি বলবো? আমরা খবর কতটুকু জানি, যতটুকু মিডিয়াতে আসে। মিডিয়াতে আসে। মনে কর জেলে পাঠিয়ে দিল, বললো যে ঠিক আছে ওর ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, এখন শেষ, রায় শেষ। এরপর কিন্তু আমরা জানি না, না। কারণ আমরা জনগণ কখনো যাব না ওই জেলখানায় গিয়ে খবর নিব না যে ওর ফাঁসি হয়েছে কিনা। হুম, তা তো যদি অবশ্যই। কোনোদিন ফাঁসি হয়, যদি মিডিয়ায় আসে, আমরা তখন জানতে পারি আচ্ছা ঠিক আছে ফাঁসি হয়েছে। হুম, এই যে তনুর যে কাহিনী, সেটা কত বছর, 10-12 বছর আরো অনেক বেশি হয়ে আগে। গেছে। সো সেটারও বিচার কিন্তু শুরুই হয়নি, মানে ঠিক আছে এখন হয়তো গ্রেফতার হইতেছে বা কিছু আর একটা, but সেদিন একটা বিচার নেই। দেখলাম যে তনুর এক পাইছে, ওই যে খুনির ডিএনএ পাইছে হুম ওর হুম এই ৯-১০ বছর পরে। হুম। তাহলে বিচার ব্যবস্থা কতটা হ্যাঁ, তাহলে ১০ বছর হয়ে আগে আছে। কেন তারা এটা ম্যাচ করে নাই? তো এরকম অনেক কিছু আমি জানি না এটার বিচার হবে কিনা। বাট অবশ্যই আমিও চাই যে এটার ইনস্ট্যান্ট বিচার হোক। অবশ্যই এটা এটা তো আমি কখনোই হুম, লেট হোক এটা আমি চাই না। এটা হ্যাঁ। আমার মনে হয় না কেউ চায়। আমরা যারা নরমাল চিন্তা করি তারা কেউ চাওয়ার কারণ কথা না। আসলে ব্যাপারটা হলো কি যার যায় সে বুঝে। সে বুঝে। এই যে রামিসার বাবা মানে কি যে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে এটা ভাই আমরা বুঝবো না। আমরাই তো নিতে পারতেছি না। হ্যাঁ, আমরাই তো মানে কষ্ট এটা হচ্ছে তো তাও তার মেয়ে। নিজের মেয়ের বাবা। কালকে দেখলাম যে সে কাঁদতে, কাঁদতে বলতেছে যে আমার হুম, হৃৎপিণ্ড হুম, চলে গেছে, হুম। আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, আসলে এটার কোনো explanation হয় না বা বর্ণনা হয় না। কিছু দিয়েও আসলে আ সান্ত্বনা দেওয়া যাবে না। না, এটা এরকম অবশ্য নাই। অবস্থা আসলে। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আর আমরা ২ জন হোক, আমাদের ক্যামেরার পিছনে একজন আছে সে হোক, বা দেশের যত মানুষ আছে সবাই আমরা চাই যে ধর্ষণের বিচার ইনস্ট্যান্ট হোক। হুম, ধর্ষণের বিচারে কোনো লেট না হোক। আমরা এটা সবাই চাই এবং আমরা সেটাই আশা করব। সরকারের কাছ থেকেই আশা করব। কারণ যা করার সেটা সরকারেরই করতে হবে, সেটা যে সরকারই হোক। হ্যাঁ, তো আমরা রিকোয়েস্ট করব সরকারকে যে অন্তত ধর্ষণের বিচারটা ইনস্ট্যান্ট হোক। সেটা একদিনের মধ্যে তো অবশ্যই, পারলে আরো কাছাকাছি হোক। যেমন আমরা যেটা বললাম যে আমরা দেখছি ১৫ মিনিটের মধ্যে ধর্ষককে মারি ফেলতেছে। সেম জিনিসটা হোক। আপনারা করেন, আমাদের জনগণের হাতে দিতে হবে না। আপনারা ইনস্ট্যান্ট বিচার করেন, দেখবেন ধর্ষণ থেমে গেছে। তো যাই হোক, আ আসলে এই টপিক আসলে আমার এমনি মাথা হ্যাং হয়ে যায় যে ছোট, ছোট বাচ্চা, ছোট হোক বড় হোক, আমার কাছে এটা ম্যাটার করতেছে না ছোট বড়। ধর্ষণ কেন হবে? এটা হচ্ছে মেইন জিনিস। মানে আমাদের মতো একটা দেশে এটা এত বাড়ছে, সেটা ছেলে-মেয়ে মানে শুধু যে মেয়েদের ধর্ষণ হইতেছে এমন না, ছেলেদেরও ধর্ষণ হইতেছে। আমার কথা হচ্ছে এই জিনিসটা যাতে না হয় এজন্য সরকারের স্টেপ নিতে হবে অবশ্যই। আর আজকের পডকাস্ট আমরা শেষ করতেছি। ধন্যবাদ তাসিন। আর আমরা
আমি মনে করি আজকের পডকাস্ট থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং আমরা চেষ্টা করছি আমাদের লাইফ স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এবং নেক্সট এপিসোড মেবি আমাদের ঈদের পরে আসবে, এবং আরও মানুষজন সেখানে থাকবে, অনেকের স্ট্রাগল সেখানে শেয়ার করবে, এবং আমরা মনে করি আমাদের এই স্টোরি শুনে আপনাদের কিছু না কিছু উপকার অবশ্যই হবে। এবং আমাদের কেউ আমরা সেলিব্রিটি না, আমরা সবাই স্ট্রাগলিং পিরিয়ডে আছি এবং আমরাই শেয়ার করতেছি। হ্যাঁ জিনিসটা হইলো এইটা। তো আমরা যেহেতু সেলিব্রিটি না, আমাদের লাইফ স্টোরি অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করে যাবে যারা দেখবেন। কারণ সেলিব্রিটি লাইফস্টাইল অন্যরকম হয়, আমাদের লাইফস্টাইল সব মোটামুটি কম বেশি একই রকম হবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আবারও নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।